নির্বাচনের পরে যদি সংস্কারগুলো হয় তাহলে এখন এই সরকার কি করবে? এই সরকার তো কোনো স্রেফ তত্ত্বাবধায়ক সরকার না। এই সরকারের কাজই হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্মগুলো করে তারপর নির্বাচনের পরিবেশ আয়োজন করা। আপনি দেখেন জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের যে রিপোর্টটা খুব পরিষ্কার ভাষায় বলেছে যে বাংলাদেশে প্রোফাউন্ড রিফর্ম দরকার, গভীর সংস্কার দরকার। প্রধান উপদেষ্টার যদি বিবৃতিটা আপনি খেয়াল করেন সেখানে কিন্তু স্পষ্ট ইঙ্গিত তিনি দিয়েছেন যে সরকারকে কাজ করতে দেওয়া হচ্ছে না আসলে, মানে সরকারকে এক ধরনের জিম্মি করে ফেলা হচ্ছে। এবং এখনও আপনি দেখতে পাচ্ছেন এনবিআর, বন্দর, তারপরে আপনার সচিবালয়ে এক ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে। তো এই সমস্ত কারণে যেহেতু এই সরকার সংস্কারকে তার এজেন্ডা হিসেবে নিয়েছে, এই এস্টাবলিশমেন্ট বা যে পুরনো যে ক্ষমতা কাঠামো তারা আসলে এই সংস্কারগুলো হতে দিতে চায় না। ফলে তারা নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে। মৌলিক সংস্কার করলে আপনি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন এবং পরবর্তীতে কেউ নির্বাচনের মধ্য দিয়ে যেন আর অনির্বাচিতভাবে ক্ষমতা থাকতে না পারে, এই অ্যাসুরেন্সগুলো আমরা চাচ্ছি। সেখানেই সংস্কারের প্রশ্নটা এসেছে এবং এই সংস্কারকে ভণ্ডুল করে দেওয়ার জন্য, নস্যাৎ করে দেওয়ার জন্য, সরকারকে অস্থিতিশীল করার নানা ধরনের চেষ্টা নানাভাবে চলছে। এটারই এক ধরনের আমরা মহড়া দেখলাম গত কয়েকদিন। শেষ পর্যন্ত আমি মনে করি সরকার একটা খুবই শক্তিশালী এবং বোল্ড অবস্থান নিয়েছে। এটাকে আমরা সমর্থন করি যে সরকারকে তো সরকারের মতো আচরণ করতে দিতে হবে। এবং সরকার পরিষ্কার বলেছে যে তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবে। এ ব্যাপারে সকল রাজনৈতিক দলের আস্থা রাখা উচিত এবং সরকারকে সহযোগিতা করা উচিত। যেহেতু এই সরকারটা এসেছে অনেকগুলো ঘটনার মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে সংস্কার, বিচার, সংস্কার ও নির্বাচন, এই তিনটা রোডম্যাপ দিতে হবে। এই তিনটা রোডম্যাপ দিলে তাহলে সমস্ত পক্ষই একটা স্বস্তির মধ্যে আসবে। এবং জাতীয় ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা চলছে। মৌলিক সংস্কার বলতে যেটা বোঝায়, আপনাকে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতা কাঠামোটা এক ব্যক্তির হাতে নিয়ন্ত্রণে থাকে এবং এই ব্যবস্থার অধীনে নির্বাচন আসলে ডেমোক্রেসি বা গণতন্ত্র নিশ্চিত করে না, এটা একটা নির্বাচনী স্বৈরতন্ত্র তৈরি করে। এটা অনেকেই বলেছেন। তো আমরা বলেছি যে এখন এটা পুরো দেশেরই দাবি যে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারটা হতে হবে। শুধুমাত্র 2/3 ক্ষমতার জোরে, সংসদের 2/3 জোরে যে কোনো সংশোধনী করে ফেলতে পারবেন না, সংবিধান সংশোধনী করতে ফেলতে পারবেন না। এই সংবিধান সংশোধনীগুলো বাংলাদেশের সংকটকে গভীর করেছে। বিগত সময়ে যে সংশোধনী করার ক্ষেত্রে আরও কিছু চেক অ্যান্ড ব্যালেন্সের কথা এসেছে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ক্ষেত্রে কিছু চেক অ্যান্ড ব্যালেন্সের কথা এসেছে। বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সরকারের হস্তক্ষেপের বাইরে, সেজন্য কিছু স্টেপসের কথা এসেছে। এইগুলোর বিরোধিতা করা হচ্ছে, খুব তীব্রভাবে বিরোধিতা করা হচ্ছে। কিন্তু বাইরে বাইরে বলা হচ্ছে আমরা সংস্কারের চ্যাম্পিয়ন, আমরাই সংস্কার প্রথম বাংলাদেশে বলেছি। কৃতিত্ব নেওয়ার বেলায় 16 আনা তৎপরতা দেখা যাচ্ছে। কিন্তু যখনই মৌলিক সংস্কারের প্রশ্নটা আসছে, এই সংস্কারগুলোর ক্ষেত্রে কমিটমেন্ট তারা দেখাচ্ছেন না, বরং তারা বলছেন যে আমরা নির্বাচনের পরে এই সংস্কারগুলো হবে। কথা হচ্ছে যে নির্বাচনের পরে যদি সংস্কারগুলো হয় তাহলে এখন এই সরকার কি করবে? এই সরকার তো কোনো স্রেফ তত্ত্বাবধায়ক সরকার না। এই সরকারের কাজই হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্মগুলো করে তারপর নির্বাচনের পরিবেশ আয়োজন করা। আপনি দেখেন জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের যে রিপোর্টটা, বাংলাদেশের যে গণহত্যার উপর যে রিপোর্টটা তারা করেছে, সেখানে তারা খুব পরিষ্কার ভাষায় বলেছে যে বাংলাদেশে প্রোফাউন্ড রিফর্ম দরকার, গভীর সংস্কার দরকার। এবং তারা কনস্টিটিউশনের ব্যাপারে বলেছে যে বাংলাদেশের সংবিধানের মধ্য দিয়ে এখানে স্ট্রাকচারাল ডিসক্রিমিনেশন তথা কাঠামোগত বৈষম্য সৃষ্টি করা হয়েছে। তাহলে আপনাকে এগুলো দূর করতে হবে। এগুলো স্রেফ সংশোধনীর ব্যাপার না। যারা বলছেন যে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে, তারা সংস্কার বলতে আসলে সংশোধনী বোঝাচ্ছে। বাংলাদেশে 17টা 18টা সংশোধনী হয়েছে, 19 নম্বর সংশোধনীর জন্য কিন্তু এত বড় গণঅভ্যুত্থান হয় নাই। এবং সংশোধনীর সমস্যা হচ্ছে, আপনি আজকে সংসদে 2/3 জোরে একটা সংশোধনী করলেন, বিচার বিভাগ যদি মনে করে যেহেতু সংশোধনীগুলো হবে বিদ্যমান সংবিধানের অধীনে, সুতরাং বিচার বিভাগ দেখবে যে এটা সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক কিনা কিংবা অসামঞ্জস্যপূর্ণ কিনা। যদি হয় তাহলে বিচার বিভাগ বলবে যে এই সংশোধনীটা অসাংবিধানিক, তখন সে চাইলে বাতিল করে দিতে পারবে। কিংবা পরবর্তী সংসদে এসে চাইলে আগের সংশোধনীকে বাতিল করে দিতে পারবে। বাংলাদেশের ইতিহাসে এরকম প্রচুর হয়েছে। একটা সরকার একটা সংশোধনী আনে, আরেকটা সরকার এসে সংশোধনী বাতিল করে দেয়, আরেকটা সরকার এসে আবার সংশোধনী আনে, এরকম বারবার সংশোধনী আনা নেওয়া বাতিল করা এসবই চলেছে। এখন কিন্তু সেটা কথা হচ্ছে না। এখন বলা হচ্ছে একটা মৌলিক সংস্কার আপনাকে করতে হবে, সংবিধানের মৌলিক সংস্কার করতে হবে। মানে হচ্ছে সংবিধানের এই যে এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা কাঠামো, এটাকে ঠিক করে একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো করতে হবে। এই ক্ষমতা কাঠামোর অধীনে সংসদ ফাংশন করবে। ফলে এইটাকে কিন্তু যেহেতু এটা হবে পিপলস উইল কিংবা গণ অভিপ্রায়ের মধ্য দিয়ে, বা যেটাকে বলা হয় যে জনগণের ইচ্ছার উপর ভিত্তি করে এটা হবে, পিপলস উইল হবে এটার ভিত্তি। সুতরাং পরের সংসদ কিংবা বিচার বিভাগ কিন্তু এটাকে বাতিল করে দিতে পারবে না, বরং বিচার বিভাগ এবং সংসদের কাজ করার ভিত্তি হবে আসলে এই সংস্কার। ফলে পার্থক্যটা খুব পরিষ্কার। এই পার্থক্যটা রাজনৈতিক দলগুলো, বিশেষত বড় রাজনৈতিক দল, ক্ষমতামুখী রাজনৈতিক দলগুলো এটা বুঝতে চাইছে না। কী পদ্ধতিতে সংস্কারগুলো হবে, কোন কোন সংস্কারগুলো হবে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আমি মনে করি রাজনৈতিক দলগুলোকে সেখানে আসলে মনোযোগ দিতে হবে। এই ধরনের সরকারকে অস্থিতিশীল করার নানা ধরনের যে চেষ্টা দেখা যাচ্ছে, এটা এই সময়ের জন্য ভালো না, বা এটা কারোর জন্য ভালো ফলাফল বয়ে আনবে না।
নির্বাচন যখনই হোক আমরা আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং প্রস্তুতি নেব, কিন্তু আমরা এই বিদ্যমান ক্ষমতা কাঠামোটা অক্ষুণ্ণ রেখে যদি কোনো নির্বাচনের চেষ্টা হয় আমরা সেটার বিরোধিতা করছি মাত্র। ঠিক আছে, এই কারণে আমরা বলছি একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামোর অধীনে নির্বাচন হতে হবে, জুলাই চার্টার হতে হবে, সংবিধান সংস্কার হতে হবে। এগুলো হওয়ার পরে নির্বাচন যখনই হোক আমরা তখনই নির্বাচনে অংশ নেব।